আজ কিছু কথা বলবো। আহ, একটা গল্প বলি। একবার আমার এক বন্ধু, তারা 3 ভাই, আর তাদের বাবা মা, মোটামুটি সচ্ছল পরিবার। বাবা, তার একটা আলাদা পরিচয় ছিল। তিনি রিটায়ার করে গেছেন, মানে ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নিয়েছিলেন। একটি কেমিক্যাল কোম্পানিতে চাকরি করতেন। তারপর তিনি পলিটিক্যালি এনগেজ ছিলেন। পলিটিক্যালি মানে সেই সময়তে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় সব ঘরই প্রায় সিপিএম হয়ে গেছে, উনি সিপিএমই করতেন। কিন্তু উনি সিপিএম করতে করতে ওই লোকালে একটা ছোটোখাটো কিছু একটা পোস্টে উনি ছিলেন। এবং উনি সিপিএম করতেন বলে, বা এই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সঙ্গে উনি যুক্ত বলে, ওনার একটা ধারণাও ছিল যে আমি এমন একটি দর্শনের সাথে জড়িত, যে দর্শনটা পৃথিবীর 1 নম্বর দর্শন, এবং সজ্জন শিক্ষিত ব্যক্তি মাত্রেই বাম সমর্থক বা বাম পড়াশোনাতে থাকা উচিত বলে উনি মনে করতেন। ঠিক আছে, এটা তার একটা আলাদা দিক। এবং প্রায় সিপিএম ঘরানার সবার মতোই তিনি যে কোনো ব্যাপারে সামাজিক ত্রুটি বিচ্যুতি, পুঁজিপতি বুর্জুয়া ইত্যাদির ফল, এবং সেইগুলোর জন্যই নানা রকম ঘটনা ঘটছে বলে উনি মনে টনে করতেন, বোঝাতেনও লোককে। যাই হোক, কিন্তু মানুষ হিসেবে তিনি ভালোই ছিলেন, আমাকে খুব স্নেহ করতেন, আমিও তাকে সম্মান করতাম। এখন এর বড় ছেলে একটু বাউন্ডারি, আর মেজ ছেলে যে আমার বন্ধু, সে অনেকটাই প্র্যাকটিক্যাল। সে একটি কলেজে পড়তো, সেখানকার এসএফআই সে লিডার ছিলেন। সে খেলাধুলা চর্চা করত। সে কথায় কথায় সেও তার মধ্য থেকেও সিপিএমের কথাবার্তা তার মধ্য থেকেও বেরোতো। ভালোই, বেশ খারাপ না, ভালোই চলেছে। এবং মহিলা দেখলে তারও ফুর্তি হতো। আবার নানা রকম সাংস্কৃতিক কাজকর্মের সাথেও যুক্ত ছিল। ভূতের বিরুদ্ধে কথা বলতো, ঈশ্বরের বিরুদ্ধে কথা বলতো, বিজ্ঞান চর্চার কথা বলতো, এবং বিভিন্ন সায়েন্স ক্লাবের সাথে যুক্ত ছিল। কুসংস্কারের বিরুদ্ধে অভিযানে সে হাঁটতো, নামতো, চলতো, অভিনয় করে সেগুলোকে বোঝাতো। খুব ভালো ছোট ছিল। ছোট ছেলেটাই পড়াশোনায় সবচেয়ে মেধাবী ছিল, কিন্তু ছোট ছেলেটারই পড়াশোনা হলো না। সে কিছু বকাটে ছেলের সাথে মিশে গিয়ে পরীক্ষা না দিয়ে সে মনে করলো পরীক্ষা না দেওয়ার মধ্যে একটা বড় আন্দোলন আছে। বলেছে মাধ্যমিক পরীক্ষা দিতে দিতে, না উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে দিতে সে লাস্টের দিকে 2টো পরীক্ষাই সে দিল। ব্যাস, এটা গেল ওদের একটা সম্বন্ধে। আমি এটা আপনাদেরকে একটা ছবি দিলাম। এবার ওর বাবা একটা সময় খুব অসুস্থ হয়ে পড়ল, একদম বেড রিডেন। যখন বেড রিডেন হলো, তখন দেখা গেল যে ছোট ছেলেটা, সে একটা ব্যাংকের একটা ব্যাকআপ অফিসে চাকরি করতো। সে কিন্তু বাবার পাশে দাঁড়ালো সাংঘাতিকভাবে। বাবার সেবা যত্ন যতটা যে পারলো, যেখানে ফিনান্সিয়ালি, যেটা ফিজিক্যালি, যেরকম যা করার সে করার চেষ্টা করলো। বড় ছেলে বাউন্ডুলে, মেজ ছেলে, যে ছেলেটা আমার বন্ধু ছিল একসময়, সে তখন অন্য প্রভিন্সে থাকে, এবং সেখানে সে চাকরি বাকরি করে একটা জায়গাতে সে মোটামুটি সেটেল, বিয়েও করে ফেলেছে। সে মাঝে মাঝে ফোন করে খবর টবর নেয়, ব্যাস, সে আসে টাসে না খুব একটা, সে ইত্যাদি। সে বরঞ্চ বাবার সম্পত্তি ব্যাপারগুলো নিয়ে সে অনেকটা অ্যাওয়ার হতে শুরু করলো। শেষ হলো বাবা মারা গেল। বাবা যেদিন মারা গেল সেদিনই কিন্তু ওই ছেলে বাইরে থেকে চলে এলো। বাইরে থেকে এলো, আসার পরেতে
সে আগে সে এসে শ্বশুর বাড়িতে সন্তানকে বউকে সেখানে ডিপোজিট করে দিয়ে তারপরে বাবার মৃতদেহের কাছে, এবং আসার পরেতে আমরা দেখলাম একটা জিনিস, যে ওর ছোট ভাই যখন ডেড বডিটা বার করে নিয়ে ঠিক যাবে ইত্যাদি ইত্যাদি, তখন ছোট ভাই এসে আমাকে বলল, আমাকে যেহেতু মানতো ফ্যামিলিটা, আমাকে এসে বললো যে দেখো আমি তো এতদিন, তুমি দেখেছো আমি কি করেছি বাবার পাশে। আমি সে অর্থে আর এই এই যে হিন্দু ধর্মের যে সমস্ত কাজকর্ম ইত্যাদি লোকাচার, এই ধুতি পরা ইত্যাদি এগুলো আমি করতে চাইছি না। তাহলে কি অন্যায় হবে? আমি বলেছি কোনো অন্যায় হবে না, কোনো অন্যায় হবে না। তুই যেটা করেছিস সেখানে যদি তুই স্যাটিসফাইড থাকিস যথেষ্ট। বললো ঠিক আছে, আমি এটাই ভাবছি। ঠিক আছে। এবার আমি বললাম তোর কিন্তু এখন দুটো পরিচয় আছে, একটা সামাজিক পরিচয়, একটা তুই যেখানে চাকরি করছিস সেখানেও তোর একটা পরিচয় আছে, কারণ তুই প্রাইভেট অফিসে চাকরি করিস, ফলে তুই সেখানকার লোকজনের সাথে একটু কথা বলতে পারিস। কিন্তু আমি আমার দিক থেকে কনফিডেন্টলি আমি তোকে জানিয়ে দিলাম কোনো অসুবিধা নেই। আর আমার বন্ধু যে মার্ক্সবাদীটা আর কি বুঝতো টুঝতো বলতো টলতো, সে কিন্তু একদম ধরাচুলো পড়ে ফেলল। সে কিন্তু শ্মশানে গিয়ে একদম বিরাট করে নিয়ম কানুন মেনে শীতের রাত্রিতে গঙ্গায় ডুব দিয়ে চান টান করে ইত্যাদি করে একেবারে সব কিছু করে পরের দিন থেকে কাক খাওয়ানো, হাঁড়িতে রান্না করা, পাক একেবারে নিয়ম মেনে মেনে সবটাই সে করল। এবং সবাই বলতে লাগলো, বাহ এই ছেলেটি তো দারুণ ভালো ছেলে, এই বাইরে থেকে এসে দেখেছো। যারা কিছুদিন আগেও ভেবেছে যে এই ছেলে তো কোনো খোঁজই নেয় না, তারাই বলতে শুরু করে দিল, না খুব সুন্দর করে বাবার কাজকর্ম খুব সুন্দর করে করেছে। এবং শ্রাদ্ধের দিন হাত জোর করে করে ন্যাড়া মাথায় সমস্ত লোকের কাছে যাচ্ছে, সবাই প্রশংসা প্রশংসা প্রশংসা। আর এতদিন ধরে যারা নাকি ওই ছোট ছেলের কাজ দেখেও কিন্তু আশেপাশের লোকেরা বলছিল যে না এই ছেলেটা সত্যিই যা করছে, তাদের ঘরে ঘরে নিজেদের মধ্যেই এখন তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। কেউ বলছে না না যতই হোক বাবার এই কাজটা করেনি, আবার স্বামী বলছে হয়তো আরে এতদিন কত সুন্দর করেছে এটা দেখছো না তোমরা। এতগুলো কথা আজকে কেন বললাম, আপনাদেরও এরকম অভিজ্ঞতা আছে এরকম ফ্যামিলি, এ কথাটা এই কারণে বললাম, এই খুব সম্প্রতি বাংলা একাডেমি চত্বরে এক কবিকে নিয়ে, কবির কিন্তু মৃত্যু হয়ে গেছে, কবি মৃত্যুর আগে অত্যন্ত কষ্টে ভুগেছে, কবি মৃত্যুর আগে তার ওষুধ কেনার পয়সা ছিল না। আমার হোয়াটসঅ্যাপ খুললে আমি এখনো দেখিয়ে দিতে পারবো তার প্রেসক্রিপশন। আমি শুধু রিসরা থেকে তার বাড়িতে গিয়ে ওষুধ দিয়ে এসেছি, টাকা নাই পয়সা নাই। তাকে অপমানিত হতে দেখেছি, লাঞ্ছিত হতে দেখেছি এই অসাধারণ কবিকে। তাকে সবাই জানে মদ্যপ কবি, সবাই জানে। কিন্তু মজার কথা হচ্ছে কি, এখন তাকে নিয়ে বলতে গেলে একটা তার জন্মদিন একটা উৎসব হয়ে গেল। এবং বাংলা একাডেমিতে আরম্ভ করে শুধু নয়, আমি ফেসবুকে 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 দেখতে পাচ্ছি কি অসাধারণ কি তিনি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এর মধ্যে আমার তার সাথে কথা বলার সময় যাকে তিনি বন্ধু হিসেবে মনে করেছেন তিনিও দিয়েছেন পোস্ট, তিনিও দিয়েছেন। তাকে আমি এই উৎসবে দেখতে পাইনি। আবার কিন্তু উৎসবে যাদের দেখতে পাচ্ছি তাদের আমি কাউকে সেদিনকে পাশে দেখতে পাই। এটাই হচ্ছে মজা, এটাই হচ্ছে মজা। এবং আমি এবার দেখতে পেলাম তার জন্মদিনে মঞ্চে উঠে ছবি ছবি তুলে ফাটাফাটি করে দিয়ে দিয়েছেন ছেলেরা মেয়েরা, দিয়ে দিয়েছেন যেন মনে হচ্ছে কত চেনে, চ্যালেঞ্জ, ওনার সম্বন্ধে কিচ্ছু জানে না কিন্তু তারাও দিয়ে দিয়েছে। এই হচ্ছে এখনকার কবিতার সমাজ। আবার আসবো পরে আবার একটা সময়।